জনস্বার্থে কাজ করবেন বলে তিনি মেয়াদকালের শেষের আগেই বিচারপতি আসন ছেড়েছেন। এখন তিনি রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে তার সঙ্গে আমরা সারাদিন থাকবো। এই রাজনীতির ময়দানে প্রস্তুতি আপনার কেমন, আর কেমন লাগছে আপনার রাজনীতির ময়দান? লাগছে তো খুবই ভালো, খুবই ভালো। প্রস্তুতিও আমাদের এখানে যে সংগঠন এবং সাংগঠনিক নেতারা যারা আছেন তারা ভীষণ সিনসিয়ার, এবং আমি একটা কথা আগেই শুনেছিলাম যে মেদিনীপুরের মানুষ খুব সিনসিয়ার, এখনও তাই দেখছি তারা খুব সিনসিয়ার। তাদের সিনসিয়ারিটির সঙ্গে আমি যে সবসময় পাল্লা দিতে পারছি তা নয়, তবে রাতের দিকটা পারছি, সকালের দিকটা পারছি না। এভাবে চলছে এবং আমরা অনেক জায়গা কভার করেছি, এবং যা সাধারণত করা হয় না লোকসভা ভোটে, একেবারে গ্রামের ভেতরে চলে যাওয়া, আমরা সেটাও যাচ্ছি। এখন আপনি দেখবেন, আমার সঙ্গে তো থাকবেন, এখনও দেখবেন আমরা অনেকগুলো জায়গায় ঘুরছি। সো এইভাবে প্রচার চলছে। গ্রামে গ্রামে প্রচার করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এসছেন মানুষের মাঝে, দেখতে পাচ্ছি মানুষের মাঝে তিনি এসছেন। কতটা প্রচারে সাড়া পাচ্ছেন মানুষের? সে তো আপনি দেখতেই পাচ্ছেন, বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, এখানে এসে জমায়েত হয়েছেন। আসার পথেও কিছু মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে হাত তুলে অভিনন্দন জানিয়েছেন, আমিও প্রতি অভিনন্দন জানিয়েছি। তো এই রকম ছোট ছোট জমায়েত এই রাস্তায় হবে আরও অনেকগুলো, সেখানেও আমি কিছু না কিছু বলবো। এখন হয়তো সামান্য বক্তব্য রাখবো। তো এটা আমার কাছে খুব পজিটিভ ইঙ্গিত বলে মনে হচ্ছে, খুব ইতিবাচক। এতদিন আপনি মানুষের বিচারপতি ছিলেন, এখন আপনি মানুষের নেতা। কোনটাকে আপনার বেশি প্রিয় বলে মনে হচ্ছে? না, নেতা আমি নই, নেতা বলে আমি নিজেকে মনেও করি না। আমি আরেকজন বিজেপির অনেক সাধারণ কর্মীর মতো আরেকজন সাধারণ কর্মী। আমি ভোটে দাঁড়িয়েছি এই পর্যন্ত, কিন্তু নেতৃত্বে যেতে হলে অনেক আন্দোলনের সঙ্গে থাকতে হয়, অনেক আন্দোলন করতে হয়। সে করার ইচ্ছে আমাদের রাজ্য কমিটি এবং অন্যান্য কমিটির অনুমতিক্রমে করার ইচ্ছে আমার আছে ভোটের পরে। সে আমি জিতি বা হারি যাই হোক। প্রতিপক্ষ কাউকে মনে করছেন যারা আপনার অপোজিট দাঁড়িয়েছে? দেবাংশু, সায়ন? হ্যাঁ, তারাও নিশ্চয়ই এই রাস্তায় হাঁটাহাঁটি করেছে, গেছে। আমি তো কাউকে আন্ডার এস্টিমেট করছি না। তো তারাও রাজনীতি করতে এসছেন, নিশ্চয়ই কোথায় কোথায় যেতে হবে তারা জানেন, আমিও যাচ্ছি। তো কিছু কিছু জায়গায় মানুষ জড়ো হয়েছেন আমাকে অভিনন্দন জানানোর জন্যে, সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাকে এখন শেষ পর্যন্ত দেখলাম আপনি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। এইটা কি মনে হয় যে তৃণমূলের এটা ইচ্ছাকৃত একটা আপনার আটকানোর চেষ্টা এই মামলা? হ্যাঁ, তৃণমূলের ইচ্ছাকৃত চেষ্টা। যারা করেছে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে, কিন্তু আমি দেখবো এই মামলাটা কি অবস্থায় পৌঁছয়। এবং যারা করেছে তারা তো জানে না যে এর পাল্টা কি হবে। তারা আইনগত পাল্টা যা হতে পারে সেটা কিন্তু তাদের পক্ষে এই মিথ্যে মামলা করার জন্য ভয়ঙ্কর হবে। মিথ্যে মামলা ছত্রে ছত্রে যে মিথ্যে
সেটা দেখাই যাচ্ছে। পাল্টা কি হবে হতে পারে সেটা যখন পাল্টা হবে আপনারা থাকবেন, আপনারা বুঝতে পারবেন। পাল্টা হবে, পাল্টা গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে। একটা বিষয় সেটা হচ্ছে আপনারা তো প্রচার করছেন মানুষের কাছে তৃণমূলের বিভিন্ন খুঁটিনাটি দুর্নীতি দিকটা দিয়ে। সন্দেশখালীকে কীভাবে আপনারা ট্রিট করছেন বা ট্রিট করবেন? কারণ সন্দেশখালী বা ভিডিও ফুটেজ এখনও তর্কের মধ্যেই রয়েছে, সত্য অসত্য জানা যায়নি। আপাততভাবে তার আপনি সেটা কীভাবে দেখছেন? আমি দেখছি এই তৃণমূলের যা অতীত ইতিহাস এবং তৃণমূল যে ধরনের ভাঁওতাবাজি দেয়, মিথ্যে কথা বলে, এমনকি ওনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেভাবে মিথ্যে কথা বলেন, ওপর থেকে নিচ অবধি সবাই মিথ্যে কথা বলে, তাতেই এই বোঝা যাচ্ছে। তাতে আমার প্রাইমারি ভিউ হচ্ছে এটা এই ভিডিওগুলো জাল ভিডিও এগুলো। আর কিছু ভিডিও নিশ্চয়ই পয়সা দিয়ে আইপ্যাক বলে ওদের একটা বাণিজ্যিক সংস্থার সঙ্গে চুক্তি আছে। তৃণমূল বলে তো আসলে কিছু নেই, আইপ্যাকই আছে, তারাই তাদের হয়ে রাজনীতিটাও করে। তো সেই আইপ্যাকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য, রাজনৈতিক দল না হয়েও। তো আর এইগুলো তো বানিয়ে দেওয়া ভিডিও, এগুলো মমতা ব্যানার্জি যখন দেখছেন যে তার বাঁচার আর কোনো উপায় নেই, সেখানে মহিলারা অত্যাচারিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, শ্লীলতাহানি হয়েছিল, ধর্ষিতা হয়েছিলেন, সেইখানে মমতা ব্যানার্জি কোনো প্রতিবাদ করেননি। উল্টে শাহজাহানকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে ডিফেন্ড করেছেন যে শাহজাহান কী করেছে। তো এই ধরনের মিথ্যাচারী, এই ধরনের লাজলজ্জাহীন একজন মহিলা, তিনি তো আর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, সেই জন্য এই জাল ভিডিওগুলো ছড়িয়েছেন ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্যে। এটাই তারা সাকসেসফুল হবেন না, কারণ আমি যতদূর খবর পাচ্ছি বিভিন্ন এলাকার মানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার, কলকাতা তো বটেই, সেখান থেকে খবর পাচ্ছি যে এই ভিডিওগুলো নিয়ে লোকে হাসাহাসি শুরু করেছে এবং এই ভিডিওগুলো তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে। আইপ্যাক কি কারো অঙ্গুলি হেলনা চলে বলে মনে হয় আপনার? পয়সায় চলে, কিন্তু আর তার সঙ্গে অঙ্গুল হেললেও চলে। সে তো ওই অভিষেক ব্যানার্জির অফিস থেকেই রান করে। সেখানে আমরা শুনতে পাচ্ছি যে একজন প্রায় রাজনীতিতে নেমেই পড়েছেন, তার নাম প্রতীক জৈন। তো এর আগে আমরা প্রতীক জৈনকে এবং আইপ্যাককে সতর্ক করে দিয়েছি যে রাজনৈতিক খেলায় নেব না, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। তাও তো ভালো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা মুখে এনেছেন। না, এখন তো আনছি। যখন দেখলাম যে কোনো সাংবাদিকই আমাকে বলতে পারছেন না, সাংবাদিকরা অনেক অভিজ্ঞ, যেমন আপনিও অনেক অভিজ্ঞ, অনেক লড়াইয়ের সৈনিক হয়তো ছাত্র জীবনে, সেরকম কোনো সাংবাদিকই বলতে পারছেন না যে এই ভাইপো সে কোন আন্দোলন থেকে উঠে এসছে। আমি রাজনৈতিক নেতা বলে তাকেই কনসিডার করব বা রিকগনাইজ করব, যেমন আমি নিজেকে করলাম না, দেখলেন তো আমি নিজেকে করলাম না, তাকেই করব যে কোনো রাজনৈতিক আন্দোলন থেকে ধাপে ধাপে উঠে এসছে। কাউকে যদি হেলিকপ্টার থেকে ফেলে দিয়ে বলা হয়, নিচে ফেলে দেওয়া হলো প্যারাশুট দিয়ে, যে এ নেতা, তাহলে এই তৃণমূলের যারা মেরুদণ্ডহীন শিরদাঁড়াহীন লোকজন, তারা তাকে হয়তো মেনে নিচ্ছেন বা পেছনে একটা কিছু চক্রান্ত করছেন তাকে বিপদে ফেলার জন্যে। সেটা করছেনই। অভিষেক টের পাবে কিছুদিন বাদে, এখনই টের পেতে শুরু করেছে। তো সেই জন্য তাকে আমি নেতা বলে মানতামও না, তার নামও উচ্চারণ করতাম না। পরে যখন কেউ বলতে পারলেন না, তখন দেখলাম তাহলে এবার নামটা বলা যায়।
একসময় বিচারপতির চেয়ারে বসে মুখ্যমন্ত্রী প্রশংসা করেছিলেন, আজকে রাজনীতির ময়দানে তাকে কিভাবে দেখছেন? যে আপনি যেটা বললেন আমি প্রশংসা করেছিলাম শুধুমাত্র একটাই কারণে, একটা ঘটনা ঘটেছিল যেখানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে একজন ক্যান্সার আক্রান্ত মহিলার, সে ওই পাদদেশে বসেছিল মাতঙ্গিনী মূর্তির, তার চাকরিটা হয়েছিল। তার চাকরি জাস্টিস দেবাংশু বসাক যে প্রায় 2600 লোকের চাকরি বাতিল করেছেন, তার 26,000 লোকের চাকরি বাতিল করেছেন, তার মধ্যে থেকে তাকে বাদ দিয়েছেন। ফলে মানবিকতা যেমন মুখ্যমন্ত্রী দেখিয়েছিলেন, তেমন আমাদের জুডিশিয়ারি জাস্টিস দেবাংশু ভট্টাচার্যের বেঞ্চ সেও দেখিয়েছে। আমার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 26-এর আগে যা কার্য ক্ষমতা বিজেপি আসবে, তাহলে কি দল ভেঙে আসবে? তৃণমূল দলটা তো ভেঙেই গেছে, দলটা ভেঙে গেছে, এখন কোনো রকমের জোড়াতাড়া দিয়ে আছে। শুনছি মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এই ইলেকশনের পরে এবং তার ভাইপোকে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করবেন। যদি করেনও তার ভাইপোকে ব্যবহারিকটা কিছুতেই মেনে নেবে না, ফলে দল ভেঙে যাওয়া উচিত, যাওয়ার সম্ভাবনা প্রবল। আর দ্বিতীয় হচ্ছে, এছাড়াও তৃণমূল কংগ্রেস যে ধরনের অন্যায় এখনও জানা গেছে, অত তদন্ত শুরু হয়নি, সেই জানা এবং তদন্ত শুরু হলে আর কে যে ধরা পড়বেন এবং আর কে অন্তরীণ হবেন জেলের মধ্যে, সেটা এখনও বোঝা যাচ্ছে না। এটা হলে পরে তৃণমূল এমনিতেই ভেঙে পড়বে। আর তৃণমূল তো কোনো সংগঠন নয়, কোনো পার্টি নয়, তৃণমূল একটা রাজনৈতিক দল। তাদের পালার নাম হচ্ছে মা মাটি মানুষ। তো আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে যাত্রা দল কলকাতা শহরে খুব নামকরা যাত্রা দল ছিল, তারা যারা মা মাটি মানুষ করেছিল, তারা পরের পালাটা করেছিল অচল পয়সা। তো তৃণমূলই অচল পয়সা, মা মাটি মানুষ হলো 10 বছর ধরে, 11 বছর ধরে, এইবারে তারা অচল পয়সা হয়ে পড়বে। শেষ, হ্যাঁ, প্রথম অধ্যায় শেষ, সব অধ্যায় শেষ। এরা তো ইতিহাসের ফুটনোটেও জায়গা পাবে না। হ্যাঁ, জায়গা পেতে গেলে পশ্চিমবঙ্গে দুর্বৃত্তায়ন, পশ্চিমবঙ্গে মানুষ খুন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কন্ট্রোল, এইসব নিয়ে যদি কিছু হয়, তাহলে সিপিআইএম যেমন কিছুটা জায়গা পাবে, সিপিএম জায়গা পাবে, কারণ সিপিএম তো খানিকটা জায়গা পাবে। 34 বছর চালিয়েছে, কিছু কাজও করেছে, কিছু কুকাজও করেছে, কুকাজের সংখ্যা বেশি, তারাও যেমন কিছু পাবে। তৃণমূল হয়তো একটা লাইন পাবে, এরকম একটা দল ছিল, তারা এইসব করতো। শেষ প্রশ্ন হচ্ছে যে এই লোকসভা কেন্দ্র থেকে কত মার্জিনে জেতার আশা করছেন আপনি? না, সেটা আমি হিসেব করব না, কারণ আসলে এই ভোট পদ্ধতিতে অনেক ধরনের কী বলবো বিচ্যুতি ভোটের আগের দিন থেকে শুরু হয়। সেটা যারা হেরে যাবে বলে বুঝতে পারে তারাই করে। আর এটা এখন আইপ্যাককে দিয়ে তৃণমূলের অভ্যেস হয়ে গেছে। তারা ভোটের আগের দিন কী খেলা খেলছে সেদিকে আমাদের কড়া নজর থাকবে এবং তারা ধরাও পড়বে, তখনই আইপ্যাকের বিপদটা হবে। আসলে বিচ্যুতি আটকাতে কি লাল ওষুধ রেডি আছে? লাল ওষুধ না, গেরুয়া ওষুধ রেডি আছে, মেডিসিনটা রেডি? মেডিসিন তো রেডি, হ্যাঁ, মেডিসিন তো, কারণ বিজেপি একটা পরিচ্ছন্ন রাজনীতির কথা বলে। আপনি দেখবেন না যে বিজেপি শাসিত রাজ্যগুলো যখন ভোট হয়, বিধানসভা ভোট হয় বা লোকসভা ভোট হয়, কোনো খুনি বা অন্য কোনো কিছু হয়, এটা পশ্চিমবঙ্গের একটা চিহ্ন হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ মানেই সেখানে রাজনীতিতে খুনি, মারামারি। সেটা তো বলতে হবে না, কিন্তু দেখবো বলে ছুটে এসেছি, এটাই যে দেখছি এটাই আমাদের লাভবান। ঠিক আছে, আমরা তো জানি স্যার আসছে এখানে, স্যার আসবে বলে আমরা জানিনি তো। শিল্প বিমুখ
কারণ সম্প্রতি হাইকোর্টের নির্দেশ নিয়ে একটি শিল্প একটি সংস্থা তারা এই রাজ্য ছেড়ে চলে গিয়েছেন, বলছেন এখানে মুনাফা নেই। না, মুনাফা নেই মানে কী ধরনের মুনাফা তারা করতে চাইছেন তা আমি জানি না, সুতরাং আমি মন্তব্য করব না। কিন্তু এখানে শিল্পপতিরা আসতে এই সময়ে বিমুখ। গত 10 বছর ধরে একটা শিল্পও তো গড়ে ওঠেনি। তার কারণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতা গুন্ডা, এদের তো সব দুষ্কৃতী, এদের এই তোলাবাজি, এরা এত তোলাবাজি করে যে হয় সেই শিল্প পাট গোঠায়, হয়তো সেই শিল্প কোনো রকমে একটা চালায়, আর না হলে শিল্প বন্ধ করে দিয়ে চলে যায় নতুন শিল্পের দিকে, আর তাকায় না। আর এই কথাগুলো শিল্প মহলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, খুব দ্রুত। সারাদিন আমরা প্রার্থীর সঙ্গে ঘুরলাম, শুনলাম তার বক্তব্য। এই কেন্দ্রে তিনি জয়যুক্ত হলে তিনি অবশ্যই একগুচ্ছ পরিকল্পনা নিয়ে আসবে শিল্প, এমনটা আশ্বাস দিচ্ছেন এই কেন্দ্রের প্রার্থী। দীপ মণ্ডলের সঙ্গে অর্ণব যোগী, 24 ঘন্টা তমলুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।